থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি শেষে করতে যাচ্ছি। আমি জাস্ট খুব সংক্ষেপে দুটো জিনিস, হ্যাঁ। আই এম নট আ জিও পলিটিক্স এক্সপার্ট, সো ডিপ্লোমেসি এগুলো নিয়ে আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, কোনো কিছু এসবও নেই। বাট দুটো জিনিস আমি জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে কথাটা বলছিলেন যে রোহিঙ্গা ইস্যু বা এটা নিয়ে খবর ইস্যু করা সো ডিফিকাল্ট। টু বি ভেরি অনেস্ট, আমার মনে আছে যে 2017-তে ইস্যুটা হলো, ক্যাম্পগুলো গঠন করা হলো। আমার মনে আছে আইদার 2017 শেষের দিকে অথবা 2018 শুরুর দিকে। তখন থেকেই কিন্তু আমরা, মানে রিসার্চ যারা করতে গেছেন তারা জানেন যে ওইখানে আরসা বলে একটা কিছু আছে। আমার আমার মনে আছে যে এই যে আরাকানের যারা থাকেন এখানে, যে বিভিন্ন ব্লকে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা ব্লকের রেসপন্সিবিলিটি একজন থাকেন যাকে মাঝি বলা হয়। তো আমার মনে আছে যে আমরা কোনো একটা ঈদের আগে একজন মাঝি, ওনার সাথে কথা বলছিলাম এবং উনি আমাদের বলছিলেন যে এই যে ক্যাম্পের এই ভেতরে এটা আরসার কন্ট্রোলে আছে, আরসা ডিসাইড করে কে মাঝি হবে না হবে। ঈদের পরে আমরা শুনলাম তাকে খুন করা হয়ে গেছে, আরসা ওয়াজ ইনভলভ এবং খুন করা হয়ে গেছে। যতবার ক্যাম্পে যাওয়া হয়েছে, ক্যাম্পে আপনারা সবসময় একটা জিনিস জানবেন যে ডেভেলপমেন্ট পার্টনার বা ডেভেলপমেন্ট যারা যান, তারা কেউ সন্ধ্যার পরে ক্যাম্পে থাকেন না, 5টার মধ্যে তাদেরকে অবশ্যই ফিরতে হবে। যতবার আমরা ক্যাম্পে ওনাদের সাথে কথা বলেছি, সবসময় একটা কথা শুনেছি যে রাতের ক্যাম্প আর দিনের ক্যাম্প ইজ ডিফারেন্ট। রাতের ক্যাম্প, এমন কথাও শোনা গেছে যে রাতের ক্যাম্পের কন্ট্রোল বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও থাকে না, রাতের ক্যাম্পের কন্ট্রোল থাকে হচ্ছে আরসার যারা ছিলেন হচ্ছে গিয়ে তাদের হাতে। এটা কিন্তু 2017, 18, 19 এই সময় থেকেই এই প্রবলেমগুলোর কথা আমরা শুনে আসছি। সো এই যে একটা সিকিউরিটি কনসার্ন এটা ছিল, এখন না এটা আমরা এই আরসার অমুককে ধরা হচ্ছে, বাট যারা ওখানে কাজ করেছেন তারা জানেন যে এই ঘটনাগুলো ঘটছে। 2018 বা 19-এর দিকে ওইখানকার এক্সেস টু জাস্টিসের উপর একটা কাজ করতে গিয়ে দেখেছিলাম এই যে যারা আছেন তাদের তো আমরা বিভিন্ন রাইটসের নিয়ে কথা বলছি, জাস্টিসের কোনো ধরনের কোনো কিছু নেই। ক্যাম্পের ভেতরে রাস্তাগুলো সরু, এমন ঘটনা আমরা শুনেছি যে গাড়ি যাচ্ছে, গাড়ির ইসেতে একটা বাচ্চা মারা গেছে, দ্যাটস ইট। এটার কোনো ধরনের জাস্টিস, এটার কোনো ধরনের কিচ্ছু হবে না কোনো কিছুতে, মানে আপনার এক্সেস সেটা নেই। আপনাদের প্রত্যেকটা ক্যাম্পে একজন করে সিআইসি থাকেন, ক্যাম্প ইনচার্জ। এই ক্যাম্প ইনচার্জগুলো হন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে আসেন, কাজে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সো ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যতটুকু জুডিশিয়াল ক্ষমতা, এবং ক্যাম্পের ভেতরে একটা ভার্চুয়াল মানে একটা জেলখানার মতো থাকে, সেইখানে কিছুটা রাখা হয়। বাট এই যে বাইরের ইসের সাথে কানেক্ট করা, এই ধরনের কোনো সুযোগ সুবিধা সেখানে নেই। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং অন্যান্য এত ভয়াবহ লেভেলে চলে যায়, এবং এটা শুধু, এবং এটা খুব স্বাভাবিক, একটা ক্যাম্পের ভেতরে একটা ফ্যামিলি এত ছোট একটা জায়গায় থাকছে যে কোনো ধরনের প্রোটেকশন নিশ্চিত করা সেটা একদমই সম্ভব না। এবং যে কথাগুলো বলা হচ্ছিল যে তাদের এডুকেশন বা এই সুযোগ সুবিধাগুলো দেওয়া, এবং এখানে একটা মজার ব্যাপার আছে যে এই ডেভেলপমেন্ট এজেন্সি যারা, তাদের মধ্যে আবার একটা পলিটিক্স আছে। অনেকে চান না, এই ডেভেলপমেন্ট পার্টনারগুলো অনেকে চান না হচ্ছে গিয়ে যে এইখানে ক্যাশ দেওয়া হোক। একটা মজার ব্যাপার হচ্ছে কোভিডের সময় এরকম একটা চেষ্টা হয়েছিল যে কোভিডে যখন আর কিছু দেওয়া যাচ্ছে না, আচ্ছা ক্যাশটা দেওয়া হোক, তারা ইসে করে পাবে। আমি নাম বলছি না, একটা ডেভেলপমেন্ট পার্টনারের সিগনিফিকেন্ট আপত্তি ছিল যে এখানে ক্যাশ ইন্ট্রোডিউস করা যাবে না, সো ক্যাশ দেওয়া যাচ্ছে না। পরে এটা একটা সমাধান হলো যে ক্যাশ ইন্ট্রোডিউস করা হবে, কিন্তু সেটা শুধুমাত্র ক্যাম্পের ভেতরেই ওই ক্যাশটাকে খরচ করতে হবে, মানে হুইচ ইজ রিডিকুলাস। আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই যে এডুকেশন, এই সুযোগ সুবিধাগুলো, মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ সরকার একটা পর্যায়ে এসে ওনাদেরকে এডুকেশন দেওয়ার ডিসিশন নিলেন, কিন্তু বলা হলো যে ওনাদেরকে বাংলা শিক্ষা দেওয়া হবে না। কেন? কারণ বাংলা শিক্ষা দিলে তারা হচ্ছে বাইরে যাবে, বাইরে যেয়ে এমপ্লয়মেন্ট পাবে। এখন এই যে ওনাদেরকে যে ওনাদের ভাষায় শিক্ষা দেওয়া হবে, সেরকম টিচার আবার পাওয়া যায় না। ইনিশিয়ালি ইউনিসেফ 2023-এর দিকে একটা সিদ্ধান্ত নিয়েছে, গভর্নমেন্ট তখন একটা প্ল্যান করছিল যে এরকম একটা এডুকেশন অপরচুনিটি তারা তৈরি করবেন, শেষ পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। শেষ যে পয়েন্টটা আমি এটা বলে শেষ করবো, আমরা একটা জিনিস ভুলে যাই, যে কথাটা উনিও বলেছেন, হোস্টের সাথে সম্পর্ক, হোস্ট কমিউনিটির সাথে সম্পর্ক, আই থিঙ্ক দ্যাট ইজ ডিটেরিওরেটিং। আমার মনে আছে যে 2019-20 এবং ইভেন 23-এর দিকেও যখন ক্যাম্পে RRRC অফিস থেকে বের হয়েছি, জাস্ট বের হয়েছি, একটা রিক্সায় উঠবো, এদিকে যাব, জাস্ট বিকজ আমি RRRC অফিস থেকে বের হয়েছি, এলাকার লোক
হি ওয়াজ ব্লেমিং মি যে আপনারা ডেভেলপমেন্ট সেক্টরের লোক, আপনারা তো আমাদের কিছু বুঝেন নাই, আপনাদের কারণে হচ্ছে আমাদের এই সমস্যা। মানে 17তে যখন আসে তখন যে সিম্প্যাথি ছিল, দ্যাট সিম্প্যাথি ইজ গন, অ্যাবসলিউটলি গন। মানে ওইটা দেখে আমরা অনেক ওই ফুকো আমার যে আইডেন্টিটি যে বইটা আছে ওইটার কথা মনে পড়ছিল বারবার। ওই এলাকায় যারা থাকেন, ফুকাম একটা কথা বলেছিলেন যে সাদা আমেরিকানরা বা হোয়াইট আমেরিকান যারা, তারা স্টেটের কাছে ট্রাম্পের এত পপুলার হওয়ার একটা কারণটা হচ্ছে যে এই সাদা আমেরিকানরা রাষ্ট্রের কাছে তারা মনে করে যে ডেমোক্রেটদের কাছে তারা ইনভিজিবল, ডেমোক্রেটরা তারা দেখে না, ডেমোক্রেটরা যত বেশি ইমিগ্রেন্টদের দিয়ে মাথা ঘামাবে, ট্রান্সজেন্ডার কমিউনিটি নিয়ে মাথা ঘামাবে, কিন্তু তাদেরকে নিয়ে মাথা ঘামাবে না, তারা রাষ্ট্রের কাছে ইনভিজিবল। ওই ক্ষোভটা তাদের ট্রাম্পের প্রতি লয়াল হতে এনকারেজ করে। আমার মাঝে মধ্যে মনে হয় সিএইচডিতে সেই ঘটনাটা ঘটছে কিনা। সেখানকার সিটিজেনদের এই যে একটা ক্ষোভ আছে যে রাষ্ট্র, তারা তো আর অত কিছু বোঝে না, তারা যেটা বুঝছে যে এখানে ডেভেলপমেন্ট পার্টনাররা আসে, তাদের কাছে কিন্তু রোহিঙ্গারা খুব ভালো আছে। আপনি যে কথা বলে দেখেন, তাদের কাছে রোহিঙ্গারা খুব ভালো আছে। এই এত পরিমাণ খাবার আসছে, এই গাড়ি যাচ্ছে, এই এত কিছু হচ্ছে, আমাদের অবস্থা খারাপ হচ্ছে। এবং এই যে একটা মানে ফিলিংস যে আপনি যখন হচ্ছে কি তারা যাচ্ছে ক্যাব দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে, আর্মি তাদেরকে থামিয়ে তাদের এনআইডিটা দেখতে চাচ্ছে, আমি বাংলাদেশের নাগরিক, আমার কাছে এনআইডি দেখতে চাচ্ছে, এই যে একটা সেন্স অফ ডিগনিটি। এবং এটা কেন হচ্ছে? এটা হচ্ছে রোহিঙ্গাদের জন্য। হোস্ট কমিউনিটির এই যে ইল ফিলিংসটা, ইউনিসেফ আগে প্রতি ইস্যুতে জরিপ চালাতো, সেটাতে দেখা যেত যে এই হোস্টিলিটি কিন্তু বাড়ছিল। বিআইজিডি মাঝখানে যখন মানুষের মধ্যে রয়েছে যে এই রোহিঙ্গাদের প্রতি তাদের পারসেপশন কি, এটা ডিক্লাইন। সো এসেনশিয়ালি এই হোস্টের যে ইস্যু, এইটাও অ্যাড্রেস করাটা লং টার্মের সিকিউরিটি এবং সব কিছুর জন্য দরকার। এখন সেটা ইন্টিগ্রেশন মধ্যে হবে কিনা আমি জানি না, আই এম নট absolutely that, but there must be some strategy to address that. Anyway, আমরা অনেক সময় এসে করেছি। Let me I think we have an excellent discussion on different perspectives, যেটা বলছিলাম আমরা যে we have from a anthropological perspective, IR এর দিক থেকে আমরা শুনেছি, আমরা পলিটিক্যাল পার্সপেক্টিভের আলোচনা শুনেছি, লিগাল ভার্সনটা বা লিগাল ইস্যুটাও এসেছে, and we also have some good questions. I'm sure if we have time এবং if you are not that tired after hearing a lot of things, I think we probably would have seen a lot of more questions. So let me take this opportunity to thank everyone. আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থাকার জন্য। আমার অসাধারণ প্যানেলিস্ট যারা ছিলেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবার জন্য। সো উইথ দ্যাট নোট আই এম এন্ডিং। যারা আছেন, স্ন্যাক্সের ব্যবস্থা আছে, ইউ ক্যান টেক দ্যাট অন ইউর ওয়ে আউট। আর প্যানেলিস্টদের জাস্ট এখানে একটু ওয়েট করতে বোধহয় স্ন্যাক্স ওনাদের জন্য এখানে করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।